স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। টানা 10 দিন ঈদুল আজহার ছুটি শেষে আজ খুলেছে সরকারি সব অফিস ও আদালত। সকালে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হতে থাকেন কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে সরগরম হয়ে ওঠে সব অফিস, আদালত ও ব্যাংক। 5 জুন শুরু হয়েছিল ঈদের টানা 10 দিনের ছুটি। ছুটির শেষ দিন গতকাল দিনভর রাজধানীতে ফিরেছেন কর্মজীবীরা। এতে যানবাহনে বেশ চাপ পড়ে। রাজধানীতে আজ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। অন্যদিকে সন্ধ্যা 6টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। এতে আরও বলা হয়েছে, দেশের প্রায় সব বিভাগেই আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কিছু এলাকায় তাপপ্রবাহ বিরাজ করছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রয়েছে। ফলে দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 10 জনে, আহত অন্তত 200 জন। অন্যদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় কয়েক দফা হামলার দাবি করেছে ইসরায়েল। হঠাৎ করেই হামলা পাল্টা হামলায় জড়িয়েছে মধ্যপ্রাচ্যের চিরবৈরী দুই দেশ ইসরায়েল ও ইরান। প্রথমে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিপরীতে ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গত 24 ঘন্টায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর 150টিরও বেশি হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইরানের ইস্পাহান শহরে অবস্থিত পারমাণবিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের মোট 3টি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। পাশাপাশি 2 জন ইসরায়েলি পাইলটকে আটক করার দাবি করেছে দেশটি। এছাড়া ইসরায়েলের ওপর ইরানের হামলা ঠেকাতে সহায়তা করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দুই দেশের এমন যুদ্ধ পরিস্থিতিতে পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়া অর্থহীন বলে জানিয়েছে ইরান। অন্যদিকে ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে আগে থেকেই জানতেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখনও ইরানের সামনে পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতায় আসার সুযোগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে নিরাপত্তা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের দূতাবাস সাময়িক বন্ধ রেখেছে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েলি ও ইহুদি নাগরিকদের প্রকাশ্যে ইসরায়েল সংশ্লিষ্ট প্রতীক না প্রদর্শনের পরামর্শ দিয়েছে তেল আবিব। বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলি হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান সহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী প্রাণ হারান। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। 17 দিন বন্ধ থাকার পর রোগীদের সেবা দেওয়া শুরু করেছে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। শনিবার সকালে প্রতিটি বিভাগে স্বাভাবিক কার্যক্রম চালু হয়। কাজে যোগ দিয়েছেন চিকিৎসক ও নার্স সহ সংশ্লিষ্টরা। বাড়ানো হয়েছে হাসপাতালের নিরাপত্তা। জুলাই আন্দোলনে আহতদের সাথে হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষের জেরে 2 সপ্তাহের বেশি বন্ধ থাকার পর শনিবার সচল হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। সেবা নিতে আসা রোগীদের দীর্ঘ লাইন ছিল দুপুর পর্যন্ত। প্রথম দিন বহির্বিভাগে 1443 জন ও আন্তঃবিভাগে 53 জন সেবা নেন। অনেকদিন বন্ধ থাকাতে আমরা খুব ভোগান্তি শিকার হয়েছে আমাদের। এখন যেহেতু আবার নতুন করে চিকিৎসা সেবা শুরু করেছে, এটা বেশ ভালো। এদিকে 10 মাস পেরোনোর পরও যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ করলেন জুলাই আন্দোলনে আহতরা। 11 মাসে আমার অপারেশন করছে কয়টা? 8টা অপারেশন করছে। 8টা অপারেশনের পরে আমার কোনো ইমপ্রুভ হয় নাই। আমার আর ক্ষতির দিকে যাইতেছে। তাহলে আমার কি অপারেশনটা করছে? আমাদের রক্তের উপর যে চেয়ারে বসছে, সেই চেয়ারে বসে যদি আমাদের জন্য কিছু না করতে পারে, তারা ওই চেয়ারে থাকার চেয়ে না থাকা পারে, তাদেরকে মনে করে আমরা মনে করি ঘৃণা করি তাদেরকে। দুপুরে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষ।
আন্দোলনের সময় আমাদের 6ষ্ঠ তলায় 12টা কেবিন ভাঙচুর হয়েছে। তারপরে জুলাই যোদ্ধারা আমরা ওদের ডিসচার্জ পেপার রেডি করেছিলাম, ম্যাক্সিমামই ডিসচার্জ পেপার নেয়নি বা ফাইল পুরা সহই চলে গেছে, এরকম সংখ্যা 50 জন। ওই 50 জনকে আমরা অ্যাবসকন্ডেড দেখাইছি। বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। হাসপাতালের নিরাপত্তা, সেই সাথে রোগী ব্যতীত বহিরাগত লোকজন এসে যেন হাসপাতালে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেটি মেইনলি আমরা দেখার জন্য এখানে রয়েছি। তিনি জানান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব পুলিশ সতর্ক অবস্থায় থাকবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, খবরের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, 10 দিন টানা ছুটির পর আজকে সব অফিস আদালত খুলে গিয়েছে। সে বিষয়ে জানাতে মতিঝিল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, 10 দিন পর অফিস আদালত খুলেছে, কেমন কর্মচাঞ্চল্য দেখছেন? রাস্তাঘাটের অবস্থা কেমন? জি, আপনি জানেন যে টানা 10 দিনের পর কিন্তু আজকে বেসরকারি অফিস আদালত এমনকি ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান খুলেছে। আমি এখন মতিঝিলে আছি। আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন অফিস আদালত খুলেছে। যারা ইতিমধ্যে রাজধানীতে এসেছেন তারা অফিসে যোগ দিয়েছেন। পাশাপাশি আজকে তারা ঈদের যে মোলাকাত সেটি করতে ব্যস্ত। তবে যে সংখ্যায় তুলনামূলক কম হারে আমরা দেখতে পেয়েছি, যারা আসছেন তারা শুরুতেই সেই ঈদের কৌশল বিনিময় করছেন তাদের সহকর্মীদের সাথে। আমি যদি মতিঝিলে একটু চিত্র দেখাতে চাই, সেই চিত্রই যে চিরচেনা সেই মতিঝিলের চিত্র এখন আজকে থেকে শুরু হয়েছে। অর্থাৎ কর্মব্যস্ত রাজধানী যেভাবে থাকার কথা সেটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। আপনি জানেন যে গতকালই যে 10 দিনের ছুটি শেষ হয়েছে, ইতিমধ্যেই যারা গ্রামের বাড়িতে গিয়েছেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রিয়জনদের সাথে, তারা কিন্তু ইতিমধ্যে রাজধানীতে ফিরেছেন। একেবারে বেনো সড়ক এমনকি যারা ট্রেন পথে যায় অনেকেই আসছেন। আমরা গতকালকে দেখেছি যে স্রোতের মতো মানুষ রাজধানীতে ফিরেছেন লঞ্চ ঘাট এবং বিভিন্ন বাস টার্মিনাল এবং কমলাপুর রেল স্টেশনে। আজকেও অনেকেই রাজধানীতে ফিরেছেন। পাশাপাশি আজকে যেহেতু প্রথম কর্মদিবস, সেই কর্মদিবসে অনেকে যোগদান করেছেন কাজে। যদি আপনাদের দেখাতে চাই যে মতিঝিলের সে শাপলা চত্বর এলাকায় সে আগের সেই রূপে সে ফিরেছে। আমাদের সোনালী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন যারা যোগ দিয়েছেন তারা সেই কর্মব্যস্ত হয়ে পড়েছেন, অর্থাৎ লেনদেন শুরু হয়েছে। পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং কি আজকে জানা যায় আইন আদালতও খুলেছে। সেই রাজধানী অর্থাৎ টানা 10 দিন ফাঁকা রাজধানী ছিল, যেখানে মানুষের একেবারে কমই সংখ্যক মানুষ যানবাহন ছিল। আজকে কিন্তু সেই রাজধানীতে কিন্তু সে চিরচেনা রূপে ফিরেছে, অর্থাৎ অফিস আদালত, ব্যাংক, বিমা থেকে আর্থিক প্রতিষ্ঠান সবই কর্মচঞ্চল হয়ে উঠেছে যে রাজধানী। এ ছিল আমার কাছে রাজধানীর যে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন যে প্রতিষ্ঠান খোলার সর্বশেষ। ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী দিনে আজ মাঠে নামছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি। বি গ্রুপে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। প্রথমবারের মতো ট্রেবল জয়ের স্বাদ নিয়ে ক্লাব বিশ্বকাপের মহারণে নামার অপেক্ষায় পিএসজি। প্রতিপক্ষ যখন অ্যাটলেটিকো, তখন কিছুটা চাপ থাকবে। 2024-25 চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকোর সাথে লিগ পর্বের ম্যাচে হেরেছে প্যারিসিয়ানরা। যদিও 2018 সালে চ্যাম্পিয়ন্স কাপে রোজি ব্ল্যাঙ্কোদের হারানোর সুখ স্মৃতি আছে ফরাসি জায়ান্টদের। এ ম্যাচে ফরাসি ডেরায় থাকছেন না দলের অন্যতম ভরসা ওসমান দেম্বেলে। তার জায়গায় দলে ফিরতে পারেন ব্র্যাডলি বারকোলা ও গঞ্জালো রামোস। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। প্রথমেই জানাবো দৈনিক কালের কণ্ঠের শিরোনাম। তাদের প্রধান শিরোনাম, চুরির অর্থ উদ্ধারে যুক্তরাজ্যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। বিবিসিকে ডক্টর ইউনুস এই তথ্য দিয়েছেন। এছাড়াও আরেকটি শিরোনাম, দেশ জুড়ে ভোটের হাওয়া, নির্বাচনের ঘোষণায় ব্যবসায় ইতিবাচক সংকেত। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়া। এটা একটি বিশেষ প্রতিবেদন তাদের।
এরপর আছে দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনাম পাল্টা হামলায় তছনছ ইসরায়েল, ন্যায়সঙ্গত প্রতিশোধ বলে গর্জে উঠেছে ইরান। এরপরে আছে এক বৈঠকে বাজিমাত, দেশ নির্বাচনী ট্রেনে, জনমনের স্বস্তি, হতাশ ষড়যন্ত্রকারীরা। বিএনপি সহ সব দল নির্বাচনমুখী, যথাসময়ে দেশে ফিরবেন তারেক রহমান। এরপর আছে দৈনিক প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম হামলা চালিয়ে যাবে দুই দেশ, ইসরায়েল ইরান সংঘাত দীর্ঘমেয়াদে গড়ানোর শঙ্কা, নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে দুই দেশকে সংযত থাকার আহ্বান। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম উচ্ছ্বসিত বিএনপি, এখন দৃষ্টি নির্বাচনের দিকে। লন্ডনের বৈঠকের পর বিএনপি কয়েক মাস ধরে নানা কারণে রাজনীতিতে চাপে ছিল, এখন সুবিধাজনক অবস্থানে এলো। এরপর একটি অভিমত দিয়েছে তারা, গণতান্ত্রিক রাজনীতির চর্চায় বড় দ্বার খুলল আলতাফ পারভেজ। এরপর আছে দৈনিক আজকের পত্রিকা, তাদের প্রধান শিরোনাম ফেব্রুয়ারির ভোটে চ্যালেঞ্জ অনেক, ইউনূস তারেক বৈঠক, লাভ ক্ষতি নিয়ে কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচন তা স্পষ্ট হয়নি। জামায়াত এনসিপিও খুশি হতে পারেনি, বিএনপির সঙ্গে টানাপোড়েনের দূরত্ব দূর করতেই ভোটের তারিখ, বিশ্লেষকরা জানিয়েছেন। এরপর আছে একটি দলের প্রতি বিশেষ অনুরাগে ডক্টর ইউনূসের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে, এই প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত। এরপর আছে আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে তাদের একটি শিরোনাম ইসরায়েলের শহরেও গাজার ছাপ, ইরানি হামলা, হরমুজ প্রণালী বন্ধ করতে পারে ইরান। ইরান জুড়ে নতুন করে ইসরায়েলি হামলা, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 4 ইসরায়েলি, ইসরায়েলের পেন্টাগনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত। এরপর আছে দৈনিক ইত্তেফাক, তাদেরও প্রধান শিরোনাম আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে সামরিক ঘাঁটিতে হামলা ইরানের, 4 ইসরায়েলি নিহত, ধ্বংসস্তূপে পরিণত কয়েকটি ভবন। 1 ঘন্টায় ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি, রাতভর তেহরানের 150 লক্ষ্যবস্তুতে হামলা তেল আবিবের। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম 16 বছরের সরকারের অপচয়, 3000 কোটি টাকা, এনসিটিবির কঠোর নজরদারিতে 2026 শিক্ষাবর্ষে চাহিদা কমেছে 4.5 কোটি বইয়ের। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।